হ্যালো র ফিল্টার্ড এবং যারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের কথা শুনছেন বা দেখছেন প্রত্যেকে আজকের প্রজন্ম থিয়েটারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি শিলচরের সামান্য একজন নাট্যকর্মী, আর আমার সঙ্গে রয়েছেন আমার নাট্যকর্মী বন্ধু মাধুর্য চৌধুরী। আজ আমরা এখানে রবীন্দ্র ভবনে পরিবেশন করলাম আমাদের নাটক নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি অবলম্বনে নাটকটি, মূল চিত্রনাট্য ঋতুপর্ণ ঘোষ। সেখান থেকে আমরা নাট্য রূপান্তর করলাম এবং নাটকটি পরিবেশন করলাম। ভীষণ চ্যালেঞ্জিং কাজ ছিল। চ্যালেঞ্জিং কাজ এই কারণে, একে তো উপন্যাস, রবীন্দ্র উপন্যাস, তার পরিধি অনেক বড়, অনেকগুলো চরিত্র, তার ওঠা নামা, তার সঙ্গে রবীন্দ্র গান, তার ওই সময়কে মাথায় রেখে 1930-এর সময়কে মাথায় রেখে তার পোশাক বিন্যাস, তার সেট, সব কিছু নিয়ে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং আমরা উপস্থাপন করলাম। উপস্থাপন কেমন হয়েছে সেটা হয়তো দর্শকরা বলবেন, এবং অন্তত আমরা এটুকু বলতে পারি, আমরা করে অসাধারণভাবে তৃপ্ত। দর্শকরা যেভাবে শেষে করতালি দিয়ে আমাদের ভরিয়ে দিলেন, আসলে এটাই আমাদের প্রাপ্তি। এবং অনেক অনেক ধন্যবাদ র ফিল্টারকে, আমরা সেই সব দর্শক যারা এত সময় ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন, এবং তাদের কাছে আমরা এই র ফিল্টারের থ্রুতে আমাদের বার্তা পৌঁছে দিলাম। এই নাট্যকর্মীদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। বলা নাই কোয়া নাই, হুট করিয়া আমি সেই দিনের সভা ত্যাগ করিয়া চলিয়া আসিয়াছি। আমার এই অপ্রীতিকর ব্যবহারের জন্য আমি প্রথমেই তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, কিন্তু বাবা আসিয়াছেন শুনিয়া আমি অনতি বিলম্বে সভা ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলাম। আসলে তাহার হঠাৎ করিয়া এই অসময়ে কলিকাতায় আগমনের কারণ আমার জ্ঞাত ছিল না। বন্ধ করে দিলি মা? মায়ের কথা মনে পড়ছে বুঝি? আমার তো মনে পড়ছে ঠিকই, কিন্তু তুই কার কথা মনে করে গাইছিস বলতো মা? গান কি কাউকে মনে করে গাইতে হয়? না না, সে কথা নয়, তবে সুর আর কথাগুলো যে অন্য কথাই বলছে রে মা। এবার বাকি গানটুকু শুনিয়ে দে তো। আরে নিজের মেয়ের বিবাহের কথা ভাবো দেখিনি, আর কত কাল বলি, আর কত কাল নিজের কাছে আগলে রাখবে স্বার্থপরের মতো? বললে না কেন? তুমি তো থেকে গেলেই পারতে, না হলে আমায় ওষুধপত্র খাওয়াবে কে? হ্যাঁ, বাড়ির কর্তা বললেন রমেশের বাবা এসেছিলেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। রমেশ দেশে গেছে। কিন্তু এই সময় দেশে কেন? একা একা বসে কি লিখছো রমেশ? তোমার তো আইন পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে, এখনো কি কিছু বাকি আছে? না বাবা, ওই ঠিক আছে, লিখো, আমি তাহলে পড়ি। তার প্রয়োজন হবে না বোধ করি বাবা, আপনি বলুন কি বলবেন। দেখো রমেশ, আমি কথাটা তো কলিকাতা অবস্থায় আমি বলতে পারি, কিন্তু বলি, কারণ তুমি এখানে না আসো অব্দি আমার কথায় মর্মার্থ কিছুতেই উদ্ধার করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, আপনার বান্ধবী। হ্যাঁ সেই আসলে এখনো রমেশ বাবুর কথাই ভাবছেন? দেখুন, আমি আর যোগেন্দ্র আমরা দুজনেই ওনার বন্ধু। আমরাই ওনাকে ভালো করে চিনতে পারবো না, আর আপনি এমন একটা লোকের জন্য সর্বস্ব সমর্পণ করবেন? ছাড়ুন না ওসব অক্ষয় বাবু। চা খাবেন? বসুন, আমি নিয়ে আসছি। হ্যাঁ, সে না হয় খাওয়া যেতেই পারে, কিন্তু আজ তো আমি এসেছি আপনার গান শুনবো বলে। আমার গান? কেন? আপনি নিজেও তো অনেক ভালো গান তোরি আমার হঠাৎ
একবার দেখে আসি কেমন? তুমি বসো বসো। না, আমায় একা রেখে যাবেন না, আমায় একা রেখে যাবেন না, যাবেন না। এসেছিলেন স্রোতের ভয়ে, একা ছিলেন কর্ণ ধরে, লেগেছিল পালের পরে মধুর মৃদু ভেসেছিলেন স্রোতের ভরে, একা ছিলেন কর্ণ ধরে, লেগেছিল পালে। একা একা থাকেন কেন? সেই গ্রামের বাড়ি থেকেই লক্ষ্য করছি। আর এখন এই কলিকাতায় এসেও আপনি বড্ড অন্যমনস্ক হয়ে থাকেন। দেখুন, প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই, তাই সেক্ষেত্রে সর্বশক্তিমান যা ঠিক করবেন তা তো আমাদের মেনে নিতেই হবে। বলুন, কি মানবো? আমার পিতাশ্রী এত সুন্দর, একসাথে পরলোক গেলেন, সেটা মানবো? নাকি আমার পিতা, যিনি আগামী 3 মাস কোনো বিবাহের তারিখ নেই বলে 3 দিনের মধ্যে তারিখ ঠিক করি আমার বিবাহ করালেন, সেটা মানবো? গ্রামের বাড়িতে শ্রাদ্ধ শান্তির আয়োজন শেষ করে রীতিমতো পালিয়ে এসেছি কলিকাতায়, কারণ ওই বাড়িতে আর এক মুহূর্ত থাকা আমার কাছে বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বাড়ির প্রতিটি কক্ষে হাজার হাজার স্মৃতি তারা করে বেড়ায়। কিন্তু আপনি তো এখানেও ভালো নেই। কাল রাত্রিরেও তো কিচ্ছুটি মুখে দেননি। দাঁড়ান, আমি আপনার আমি জানি না, কিন্তু সত্যিটা যে আমায় আজ উদ্ধার করতেই হবে। সত্যি যদি সুশীলা কোনো বড় স্ত্রী হয়ে থাকে, তবে তার সাথে সংসারের বন্ধনে আবদ্ধ হওয়া ঘোর পাপ। সে পাপ আমি কেমনে করি কিভাবে তোমাকেই বা বলি? বিবাহের পর থেকেই লক্ষ্য করছি আপনি আমায় সুশীলা বলে ডাকেন। অনেকদিন ভেবেছি কথাটি জিজ্ঞাসা করব যে সুশীলা কেন? আমার নাম তো কমলা। কমলা? কি হলো, কি ভাবছেন? আচ্ছা, তোমার পিতার নাম কি? ঈশান চন্দ্র চৌধুরী? ঈশান চন্দ্র চৌধুরী? হ্যাঁ। না, বাবার নাম তো কামিনী চরণ ভট্টাচার্য। কামিনী চরণ ওরে এই কাণ্ড, এই ভয়ঙ্কর নৌকাডুবি। কি হলো, খাচ্ছেন না যে? খান। আচ্ছা সুশীলা, কমলা বিয়ের সময় আমার দিকে কি চোখ তুলে তাকিয়েছিলেন? আপনাকে দেখিনি তো, সে সুযোগ আর পেলাম না। হ্যাঁ, মামির মুখেশের নাম কাশীর এক বিখ্যাত ডাক্তারের সঙ্গে আমার বিয়ে হয়েছে। ব্যাস। কাশীর ডাক্তার? আমি আইন নিয়ে পড়াশোনা করেছি কমলা। আইন আদালত এসব বোঝো? নোকদার? হ্যাঁ। ডাক্তার নোকদার, আচ্ছা।
করে নিয়ে এসেছি। তা কলিকাতায় যে এসেছো তাও তো জানালে না, তো কবে এলে? এই কদিন হলো। ও, তা কোনো কাজে বেরিয়েছো বুঝি? হ্যাঁ, না মানে ওই পোস্ট অফিসে। তা কাজ শেষ হলো? হ্যাঁ হ্যাঁ। আসলে কি হয়েছে জানো, আমি তো বেরিয়েছিলাম অন্য একটা কাজে, দূর থেকে তোমার দেখতে পেলো, এতদিন পরে তোমার দেখলুম তো এই ছুটি এলো তোমার সাথে কথা বলতে আর কি। তো বলছি রমেশ, এতদিন বাদে দেখা, চলো না আমাদের বাড়িতে। হ্যাঁ, মানে কতদিন আমাদের বৈঠক করার জন্য আশ্চর্য হলো বলো। হ্যাঁ, তুমি এসে তো শুনলে হেম কত খুশিও বলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, চলো না, চলো বাড়িতে চলো। যাবো? হ্যাঁ। না মানে ওই আরে বাবা, আমতা আমতা করছো কেন? চলো দিদি, চলো চলো চলো। আরে এতদিন বাদে দেখা, চলো চলো চলো। আরে চলো, আরে শোনো না, দেখো মানে কথাটা শোনো, মানে এতদিন বাদে তোমার সাথে দেখা হয়েছে তো হেম তো আমাকে খুবই জিজ্ঞেস করছে, বুঝতে পারলে? হ্যাঁ, তোমার আমি যে আমার সবটুকু তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমার দ্বন্দ্ব, আমার দুঃখ, আমার সুখ, আমার বেদনা, এমনকি আমার জীবনও। হেম, তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? ওভাবে চুপ করে থেকো না হেম, উত্তর দাও। তুমি কি তোমার সঙ্গী করে নেবে আমাকে? সেই আশাতেই তো এতদিন ধরে তোমার পথ চেয়ে রয়েছে, তুমি তাও বুঝলে না? এখন আর বোঝার কিছু নেই হেম, আমি এখনই। হ্যাঁ, বিয়ের জন্য সময় প্রয়োজন, আর তাছাড়া তোমার তো এখন 8 বছর কাল ওষুধ। সুখের আয়ু 1 বছর না 6 মাস, কে জানে হেম। বেশ, আমি ভাবলাম তোমার মনে পিতৃবিয়োগ হয়েছে। মাফ করবেন রমেশ বাবু, আমার আপনাকে অমন করে রমেশ আপনি ওভাবে যাবেন না, আমি কথাটা ওভাবে বলতে চাইনি, দাঁড়ান। কিন্তু আপনি বলেছেন অক্ষয় বাবু। কি হলো? রমেশ কোথায় গেল? না মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারি, রমেশ বাবু আমার উপরে রাগ করে প্রস্থান করলেন। না, তাকে এমন কি কথা বলা হয়েছে যে তাকে রাগ করে প্রস্থান করতে হলো? রমেশ বাবুর পিতৃবিয়োগের ব্যাপারটা আমার অবগত ছিল না, তাই। পিতৃবিয়োগ? না না অক্ষয়, সব মানে কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলা উচিত, তাই নয় কি? তুমি এত রাতে এখানে বাইরে যে? তুমি কাঁদছো বুঝি? এভাবে কাঁদলে কি চলে? আমি তো একবার খবর দিতাম নাকি? সেই যে আমি ছেড়ে গেলেন, হাতটা তো দেখাইনি। এইভাবে যদি বিবাহ করিয়ে আমায় দূরে ঠেলে দিয়েছিল, তবে কেন বা বাধা পড়েছিলেন সাত পাকে? এত করে বোঝালাম তোমাকে, কিছুতেই বুঝতে চাও না। এত তাড়াহুড়ো করার কি কোনো বিশেষ কারণ ছিল? দেখো যোগে, ব্যাপারটা ঠিক তাড়াহুড়োর না। তাছাড়া এ নিয়ে তো এতদিন কোনো কথাবার্তাই হয়নি, কারণ ওই রমেশের তো কোনো হদিশ ছিল না। এই তো সেদিন হঠাৎ রাস্তায় তার সঙ্গে আমার সাক্ষাৎ, পরে কথাবার্তায় জানতে পারলো তার পিতৃবিয়োগের কারণে সে নাকি এতদিন কলিকাতা আসেনি। তা এখন যখন এসেছে তখন তো বিয়েটা সেরে ফেলাই যায়। সে কথা বলছি না বাবা, তাহলে রমেশ বাবুটা তো তাড়াহুড়ো করার লোকজন, তাই ভাবছিলাম। এখন যোগে আমি সেসব জানি, তাই বলে পাত্র তো আর বন্ধু নয়, আর তুমি তো তাকে ভালো করেই চেনো। দেখো যোগে, হেমেরও তো বয়স হচ্ছে, এই কথাটা আমাদের ভুললে চলবে না। আর তাছাড়া এই সমস্ত কিছু তো হচ্ছে হেম এবং রমেশ, তাদের দুজনের ইচ্ছাতেই, তাই না? এই দেখো কথা বলতে বলতে রমেশ এসে হাজির। এসো বাবা, এসো, তোমার কথাই হচ্ছিল। এই যে দেখো বাবা, আরে যোগে, তুমি কবে এলে? তবে গত করলেই এসেছি। এই কি অবস্থা করে রেখেছো? ঠিক করে খাওয়া দাওয়া করছো না বুঝি? আসলে ওদিন থেকে ওই মক্কেলের চাপ যাচ্ছে তো, তাই আর কি। তাছাড়া
বিবাহের সমস্ত দায়িত্ব কর্তব্য কাজ কর্ম শুধু একা হাতে সামলাচ্ছে ছেলেটা। হ্যাঁ, বলছিলাম মানে রমেশ, তুমি কি বিশেষ কোনো কাজে এসেছো? ও হ্যাঁ, আসলে বিবাহের চিঠিটা ছাপাতে দেবো। ও তাই ভাবলাম আপনাকে একবার দেখিয়ে দিই। বাহ, বেশ ভালো বেশ ভালো। সবাই আমরা আছি, যোগেনও আছে, আমরা দেখে নিতে পারি সময় নিলে। কি বলো যোগেন? একবার অক্ষয়কে ডেকে নিলে ভালো হতো না? হ্যাঁ, সে তো হতো, কিন্তু উনি তো আর অন্যের ভালোকে ভালোভাবে দেখেন না। কে বললো ভালোভাবে দেখি না? বিশেষ করে আপনার এবং রমেশ বাবুর ব্যাপারগুলো নিয়ে তো আমি বেশ চিন্তিত। বিয়েটা কি করে হবে, কত লোক ডাকতে হবে, কোথায় কি আয়োজন করা হবে, সেসব আমি আর যোগেন ছাড়া কে খেয়াল করবে? কি বলো যোগেন? আর তুমি তো ভ্রমণ ফেরত বেশ সাহেব সাহেব ভাব করছো হে। এসো 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 এসো। তা বলছিলাম কি, সবাই যখন এসেই গেছো তখন ওই গানের আসর বসানো যায় কি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু তার আগে রমেশ বাবু, সেদিনের ঘটনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার আপনাকে দুঃখ দেবার কোনো অভিপ্রায় ছিল না। গত বিষয়কে টেনে অসঙ্গত পরিস্থিতি সৃষ্টি না করাটাই ভালো অক্ষয়বাবু। বাহ, বেশ বেশ বেশ। তা জানেন, আপনাদের সবাইকে একটা কথা বলবো ভাবছিলাম। তা রমেশ বাবু আজও আমার উপর একটু রেগে আছেন কিনা তাই একটু যাচাই করে নিন। আরে তো পাক খাওয়ানোর কি আছে অক্ষয়? যা বলার খুলে বলো। হ্যাঁ, বলছি। মানে রমেশ বাবু, আপনি আপনার নামটা পাল্টে ফেলুন। কেন? না মানে কাগজে বেরিয়েছে আপনার নামেরই আরেকজন ব্যক্তি তার জায়গায় অন্য একটি লোককে ওই পরীক্ষায় বসিয়েছে। সে পাশও করে গেছে, আবার ধরাও পড়ে গেছে। মানে অক্ষয় নামের কত লোক জেলে আছে জানেন সেটা? এই দেখো, এতে রাগ করার কি আছে? আমি তো আর সেই জন্য নাম পরিবর্তনের কথা বলছি না। জানেন, আমার ছোট বোন শ্রাবণী, সে মানিকতলা বালিকা বিদ্যালয়ে পড়ে। তা শ্রাবণী এসে আমায় বললে যে দাদা, তোমাদের রমেশ বাবুর স্ত্রী আমাদের বিদ্যালয়ে পড়ে। শুনে আমি একেবারে আকাশ থেকে পড়লুম, রমেশ বাবুর আমার স্ত্রী। তিনি বিবাহই বা করলেন কবে? তখন আমি শ্রাবণীকে বললাম, থাক, রমেশ কি আর এই পৃথিবীতে একজনেরই নাম নেই? তখন শ্রাবণী আমায় বললে, সেই রমেশ বাবু তার স্ত্রীর প্রতি বড় অন্যায় করেছেন। স্কুলের ছুটিতে তাকে একা রেখে চলে গিয়েছেন কোথাও। আবার তোর গল্প শুনি না? আপনি কাউকে অপমান করতে চাইছেন অক্ষয়বাবু? আর না, হয় দাঁড়াও দাঁড়াও, দেখো অক্ষয়, সবকিছুর একটা সীমা থাকা দরকার। কাউকে যদি একই বিষয় নিয়ে বারবার প্রতিঘাত করা হয়, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না। আমিও তো প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু কি অক্ষয়, তুমি কি বলতে চাইছো বলো দেখিনি? আমি বলতে নয় যোগে, আমি দেখাতে চাইছি। কমলা, কমলা, এসো এসো কমলা, এসো। তা কমলা, তোমার স্বামী তো তোমাকে তার স্ত্রীর পরিচয় দেননি, তাই বলে আমি তো তোমায় তোমার অধিকার থেকে বঞ্চিত রাখতে পারি। কি রমেশ বাবু, এনাকে চিনতে পারছেন? আচ্ছা কমলা, বলো তো দেখি, ইনি কি তোমার স্বামী? আপনার কি কিছু বলার আছে রমেশ বাবু?
করছি বলে তাকে জোর করে আনিস মা। তাহলে তাকে সেখানে থাকতে দে না। মনে রাখিস জীবন জীবন একটা স্রোতের মতো, আর সেই স্রোতকে কখনো বেঁধে রাখা যায় না মা, যায় না, যায় না। তুমি কি আমার একটা কথা রাখবে? বল না বল। আমায় কোথাও নিয়ে যাবে? হ্যাঁ। এখান থেকে অনেক দূর কোথাও বাবা। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না বাবা, আমি পারছি না, একদম পারছি না। আমি তো সেই কথাটা বলতেই এখানে এসেছিলাম রে মা। ডাক্তারবাবু তো আমাকেও কয়েকদিনের জন্য ওই হাওয়া বদল করে আসতে বলেছে। ভাবলাম যাও কয়েকদিনের জন্য ঘুরে আসি। তা তুই যাবি মা? যাবি? যাবে সঙ্গে যাবি? বেশ বেশ, তাহলে তাহলে শোন, আমরা 2-4 দিনের মধ্যে বেরিয়ে যাবো, কেমন? তুই রোজগার সব করে নে, আমি ততক্ষণে বাইরে গিয়ে ওই সমস্ত ওই বাইরে যাওয়ার বন্দোবস্ত পাকা করে আসছি। ঠিক আছে? ঠিক আছে? নিয়মিতই সেবন করছি, কিন্তু ওই বেয়ারা কাশিটার কমবার জীবনে বুঝলে বাবা নিজে ডাক্তার। মানে বাবার একটা হোমিওপ্যাথির বাক্স আছে, সেটাই বাবার কাছে পাবো। সেটাকে আমাকে তো কদিনের জন্য ছুটি আগে, হ্যাঁ, আর আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো সেবন করুন। ওতে কাজ না হলে পরে দেখা যাবে। কাশিতে আপনাদের অতীতে দেখেছি বলে তো মনে হয় না? হ্যাঁ, হয়েছিল যে সেই এক মুহূর্তের মধ্যেই তো দেখি সব শেষ, সব শেষ, সব শেষ। हम भी
নিয়ে যাও আমাকে। হ্যাঁ নবীন বাবু, হ্যাঁ। আরে আপনি যে, দাঁড়ান, আপনার সাথে একটু আমি পরিচয় করিয়ে দিই। মা, ও মা, কি রে? হ্যাঁ একটু এদিকে আসবে। রাত্রি? হ্যাঁ মা। এদিকে এসো মা। ইনি হচ্ছেন হেমনবী, কলিকাতা নিবাসী। কিছুদিন আগে এখানেই আমাদের আলাপ। আসলে ওনার পিতার প্রাথমিক চিকিৎসাটা আমিই পেয়েছি, আর আমার সেই রোগী ইনি হচ্ছেন একমাত্র কন্যা। জানো না কি অসাধারণ গানের গলাটা। হ্যাঁ, সেদিন তাদের বাড়ি গেছিলাম ওনার পিতার চিকিৎসার কারণে, আর ঘটনা চক্রে তার গান শোনার সৌভাগ্য হলো। কি অসাধারণ গাইলেন। না না মাসিমা, ডাক্তারবাবু অকারণে অলংকার করছে। উনি আমার চেয়ে ঢের ভালো গান করেন। আর কেন, থাক থাক মা, থাক। হাসি খুশি তো? তা এখন কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো। বেশ, তাহলে নবীন, তোরা কথা বল, আমি আসি কেমন? খেলা ঘর বাঁধতে এইভাবে বসে আছেন যে, আজ আর গান হবে না বুঝি? তুমি? হেম, তুমি? যদি যদি পালিয়ে কাশিতে আসার ইচ্ছে ছিল, তখন আমার সব বলে আসতে পারতে। যাই হোক, আমি এই প্রান্তে অন্য কারো দেখা পাওয়ার অভিপ্রায় নিয়ে এসেছি। আমার দর্শন মিললে জানলে আমি আসতাম। আমার পরিহাস এসে দেখলুম আমি যে খোঁজে ছিলাম, সেই খোঁজ তুমি আমার আগেই পেয়ে গেছো। আমার আমার আগেই পেয়ে গেছো। এই সত্যি আর মিথ্যের বেড়া জানে, কোথাও যেন আমি নিজেকে এমন ভাবে জড়িয়ে ফেলেছি যে আমি এখন বুঝতেই পারছি না যে কোনটা আসলে সত্যি আর কোনটা মিথ্যে। আমি কি কমলা না সুশীলা? আমি মুখকারের বউ নাকি ডাক্তারের স্ত্রী? আমি কিছুই বুঝতে পারছি না। জীবনের এই দ্বন্দ্ব, জীবনের এই দ্বন্দ্ব আমার কাছেই কেন ধরা দিল? তার উত্তর তো বিধাতাই দেবে। ওসব নিয়ে এ তো ভেবো না কমলা। এই সংসারে যে সত্যি আর মিথ্যে দুটোকে নিয়েই বাঁচতে হয়। আচ্ছা, আপনাকে এখন কে রেঁধে দেন? তুমি যখন স্কুলে ছিলে তখন কে দিত? আপনার তো কলিকাতার অনেক আত্মীয় স্বজন আছেন, তাই না? হ্যাঁ,
পরপুরুষের শরীর স্পর্শ করতে নেই কমলা। তুলি আমার হঠাৎ ডুবে যায়, তুলি নবীন তুলি নতুন চলে দিনে পড়ে অনাথ জলে, নবীন তুলি নতুন চলে। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রণাম। আমাদের দলের নাম আজকের প্রজন্ম থিয়েটার। যে দলে সব নবীন, যে প্রবীণ কয়েকজন করেছেন আমাদের শহরের দীর্ঘদিনের নাট্যযোদ্ধা, আমরা এই প্রযোজনার জন্য তাদের আমাদের সঙ্গী করে নিয়েছি। পরের পূর্ববর্তী প্রজন্ম থেকে তাদের আজকের প্রজন্ম করে দিয়েছি। যাই হোক, আমি চাইব শিল্পীরা একে একে তাদের নাম বলব। নমস্কার, আমি স্বর্ণজিৎ। নমস্কার, আমি সুখা দাস। নমস্কার, আমি সৌমেন্দ্র দে। নমস্কার, আমি শান্তনু সেন। নমস্কার, আমি দীপঙ্কর পাল। নমস্কার, আমি শোভন। নমস্কার, অনির্বাণ রায়। আমি সায়ন বিশ্বাস। নমস্কার, আমি নমস্কার, আমি সেবায়ন রায় চৌধুরী। নমস্কার, আমি বিকাশ দেব। নমস্কার, আমি চিরঞ্জীব ভট্টাচার্য। নমস্কার, আমি মাধুর্য চৌধুরী। আপনারা সবাই চেনেন বিহারের সুদীপ্ত চক্রবর্তী। করতালি চাই। আমাদের পক্ষ থেকে আমাদের ছোট আচ্ছা আচ্ছা আমরা দেখলাম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরকে পেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে কাজ করা মানে খুবই কষ্টসাধ্য। এই নতুন প্রজন্মের আজকের প্রজন্ম থিয়েটার তারা এটা করে দেখালো। এই জন্য আগরতলার পক্ষ থেকে একটা জোরে হাততালি হোক। আমরা ওদেরকে আমাদের ভালোবাসার ফুল, গামছা এবং এগুলো দেবো। আমি আমাদের আবার আজকের প্রজন্ম যারা, তাদের দুজনকে ডাকছি, সানি সরকার এবং চন্দ্র স্নাতকর, তোমরা একটু মঞ্চে চলে আসো। চালক সায়ন বিশ্বাস, তার হাতে ফুল, গামছা, স্মারক এবং সুবিধা। সোমদত্তা আমাদের সর্বকনিষ্ঠ সদস্য। ভালোবাসা সহ এপি মানে আজকের প্রজন্ম শিলচর।